সচিবালয় প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু নির্দেশ। স্বচ্ছতা নিশ্চিত করে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে। সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ। চূড়ান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশনে আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা নিয়েও আলোচনা। তিস্তা প্রকল্প শুরুর আশা চীনের। অভিন্ন লক্ষ্যে কাজ করায় আগ্রহ পাকিস্তানের। রাজনীতিমুক্ত হবে শিক্ষা খাত। সব কারিকুলাম আসবে এক ছাতার নিচে। শিক্ষক কর্মচারীদের বেতন সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস মন্ত্রীর। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি, ছিনতাই, যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক 5। ইলেকট্রিক শক দিয়ে দোকান থেকে টাকা দেয় অভিযুক্ত গ্রেফতার। মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা। ব্রাহ্মণবাড়িয়া গ্রামবাসীকে গুলি, আহত অন্তত 10। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় সংঘাতের শঙ্কা। এবং শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। বিশ্বব্যাপী শুল্ক বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্দেশ দেন তিনি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া নিয়েও বৈঠক করেন সরকার প্রধান। সরকার প্রধানের দায়িত্ব নিয়েই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে উন্নয়ন এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল 9টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন তারেক রহমান। মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকার প্রধানের সভাপতিত্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, দ্রুত 3rd টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। পরে স্বাস্থ্যসেবা নিয়ে আরও একটি বৈঠকে অংশ নেন তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে একগুচ্ছ নির্দেশনা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। নিজ দফতরে সমাজকল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো ফাঁক ফোকর থাকবে না। এনআইডি কি করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে 0% থাকে। কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। নারীদের সচ্ছল করে পরিবারে গুরুত্ব বাড়ানোই সরকারের লক্ষ্য বলে জানান মন্ত্রী। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অবশেষে আর কদিন পর কার্যকর হচ্ছে জাতীয় সংসদ। সেই মাহেন্দ্রক্ষণের দিন নির্ধারিত হয়েছে 12 মার্চ। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেদিনই নির্বাচিত করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া একই দিন অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের।
সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সম্প্রতি রাজধানী আদাবরে চাঁদার দাবিতে একটি কারখানায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদাবরের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। না, এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ভিসা স্বাভাবিক করা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে সবার আগে বাংলাদেশ নীতিতে সমর্থন জানিয়ে চীন বলছে, দুই দেশের সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবে না। নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, চীন, পাকিস্তান ও সৌদি আরবের কূটনীতিকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাই কমিশনার এবং রাষ্ট্রদূতরা। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করেছে দেশগুলো। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে। পরে গণমাধ্যমে জানান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিগগির চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং সরকার। এদিকে তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে ঢাকার পাশে থাকবে তার দেশ। We want to have a new height of cooperation. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Ms. Tariq Rahman. That is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. Any attempt to undermine our cooperation with Bangladesh or any South Asian countries will doom to failure. একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা সরকারকে জানান তিনি। We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations, to strengthen our people-centric cooperation in all domains. So I think, of course, people-to-people exchanges is a very important part of our bilateral relations, and we really hope to take forward things, working together in a positive, constructive and forward-looking manner. রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পরে দেশটির ফেসবুক পেজে জানানো হয়, পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে কাজ করায় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী। শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার মধ্যে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। বিভিন্ন প্রেক্ষাপটে ঘন ঘন শিক্ষাক্রম পরিবর্তন, বিপুল বাজেট বরাদ্দ আর নানা পরিকল্পনার পরও দেশে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ। নতুন সরকারের সামনে শিক্ষা খাত নিয়ে চ্যালেঞ্জ অনেক। তবে সংকট কাটিয়ে শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী, মানসম্মত ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন নতুন সরকারের মন্ত্রীরা। রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় কারিকুলাম সংস্কার, শিক্ষকদের বেতন কাঠামো সহ বিভিন্ন প্রস্তাব তোলেন ঐক্যজোট নেতারা। শিক্ষা খাতকে দুর্নীতি ও দলীয় প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সব শিক্ষাক্রমকে এক ছাতার আওতায় আনা হবে। এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই, যেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, করাপশন ফ্রি
আমাদের এডুকেশন ব্যবস্থা। শিক্ষার আর কোনো দাবি নিয়ে কখনো আন্দোলন করতে হবে না এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাই। গতরাতে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে রাসেল জুনায়েদ গ্যাং। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় আদাবার থানা ঘেরাও এবং মামলা করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে ইলেকট্রিক শক দিয়ে দোকান থেকে চাঁদা চাওয়া অভিযুক্ত কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। 19 ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুপুর 12:57 4-5টি মোটরসাইকেলে আসা কয়েকজন দাঁড়ান শাহিনের গ্যাসের দোকানের সামনে। দোকানের মালিক উপস্থিত না থাকলেও ছিলেন কর্মচারী। ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দোকান কর্মচারীকে হুমকি দিচ্ছে। কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির হাতে থাকা ইলেকট্রিক একটি বস্তু দিয়ে ঘাড়ে শক দেয়। দোকানটির কর্মচারী জানান, ইলেকট্রিক শক দেওয়ার পর তার কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা চাওয়া হয়। 4টা মোটরসাইকেল নিয়ে 8 জন আসছিল। আসে বলে যে তোমার মহাজন আমার একটু ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে একটু শর্ট দিছিল, দিয়ে বলছিল যে তোমার মহাজনরে বলো যে 2 লাখ টাকা যে কালকের মধ্যে না দিলে ওনারে শুট করবো আর কি। দোকান মালিকের অভিযোগ, সপ্তাহখানেক আগে থেকেই 2 লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল ফারুক। আগামী কালকের ভিতরে 2 লাখ টাকা পরিশোধ করবা, নাইলে দোকান বন্ধ থাকবে, নয়তোবা কবর করে রাখো, গুলি করে মাইরা ফেলামু, মরার জন্য তৈরি হয়। সবাইরে তো আমি চিনি না, এখানে একজনরে চিনি, সেটা হলো ওই ফারুক। এই দিন বিকেলে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুর আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরির 3 কর্মচারীকে কুপিয়ে জখম করে 10 থেকে 12 জন সন্ত্রাসী। ভুক্তভোগীরা থানা ঘেরাও করলে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় এলাকা, যেখানে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে অহরহ। 2 দিন আগেও ফুটপাতে বসা ভ্যান থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি কেউ। শুনছি, কিন্তু কোথায় হয়েছে বা কে করছে ওটা জানি। টাকা উঠানো নিয়ে এখান থেকে এখন গড়ে কয় টাকা করে নেয় বলতে পারি না। এদিকে সময় সংবাদে চাঁদা তোলার বিষয়ে সংবাদ প্রচারের পর টনক নড়েছে পুলিশের। বিকেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে বসানো দোকান তুলে দিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আবারও ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ, তবে এবার বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসী দ্বন্দ্ব। সম্প্রতি নবীনগর উপজেলার মেঘনা নদীর বালুমহল ছেড়ে তীরের কাছ থেকে বালু তুলছিলেন ইজারাদার। এতে নদী গর্ভে বিলীন হতে থাকে তীরবর্তী ফসলি জমি। এ নিয়ে পার্শ্ববর্তী এলাকাবাসী প্রতিবাদ করলেও কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। রোববার সকালে চরলাপাং গ্রামে ফসলি জমি কেটে বালু উত্তোলন করার সময় গ্রামবাসী বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ইজারাদারের লোকজন স্পিডবোটে করে এসে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কম হইলো আমরা 500 খানি জমি মনে হয় কাটটা নিছে। নয়ন, তারপরে খারন, এরপরে হচ্ছে নুর ইসলাম, এবারে মেহেদি, এবারে জাহাঙ্গীর, এমনি 40 জন। তারা আমরা সাথে গুলি লিয়ে পিস্তল লিয়ে আয়া আমরা হামলা করছি। ম্যাক্সিমামই মাল্টিপল রাবার বুলেট ইনজুরি, এবং সবাইকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আর ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বালু উত্তোলনকারীদের সাথে গ্রামবাসী, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের যারা তারা প্রতিবাদ করতেছিল, মূলত তাদের সাথে সমস্যা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে। ওখানে পুলিশ ফোর্স মোতায়েন আছে। তারা আসলে আমাদের ইজারাদার,
কিন্তু ইজারাদার হলেও ইজারার যে শর্ত কোনো শর্তই যা আসলে মানে না, শর্ত ভঙ্গ করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা তাদের ইজারা যে কয়দিনই আছে আমরা প্রয়োজনে বাতিল করে দিই। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদলে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস, প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এবং ডিজিএফআই পদে এসেছে নতুন মুখ। সেনা সদর দফতর থেকে জারি হওয়া আদেশে আর্ট ডক জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সিজিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের 24 শতাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে পিএসও করা হয়েছে। বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআই এর নতুন প্রধান করা হয়েছে। অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে লেগুনাকে বাসের ধাক্কা, এতে প্রাণ গেছে লেগুনার 2 যাত্রীর। রাজধানীর যাত্রাবাড়ির এই দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি লেগুনার সঙ্গে বাহাদুর শাহ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি ছিটকে কয়েক ফুট দূরে গিয়ে পড়ে। বাসটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় লেগুনার সঙ্গে। রোববার সকাল 9:30টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারীবাগ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারান 2 লেগুনা যাত্রী, গুরুতর আহত হন 2 গাড়ির বেশ কয়েকজন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রিস্কার না থাকলে বাদুশা সুদাই যেত গা। আবার লেগুনারা আসতেছিল, বাদুশা যাই একটু রিস্কার জন্য যাইতে চাইছে, ওই সময় বাদুশা লেগুনার লগা লাগাই দিচ্ছে। বাদুশা ওভারটেক করে বাউলির মতন এভাবে ঢুকছে, তো লেগুনা এখান থেকে আসতেছিল, আসার লাগে মুখামুখি বাড়ি খাইছে একসাথে। লেগুনা আর বাহাদুর শাহ গাড়িগুলা অনেক বেপরোয়াভাবে চালায়, গাড়িগুলা মেইনটেনেন্স ঠিক না। আমরা দুজনের অবস্থা একদমই খারাপ ছিল, 3-4 জনের অবস্থা একদম খারাপ ছিল। পরে বাসটি জব্দ ও চালককে আটক করে পুলিশ। যাত্রাবাড়ি থানার ওসি জানান তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সেটা হচ্ছে যে 2 জন মারা গেছেন, 3 জন আহত। ইতিমধ্যেই যারা মারা গেছে তাদের সুরতহাল কমপ্লিট করেছি এবং এই ঘটনা সংক্রান্তে গাড়ির যে ড্রাইভার তাকে আমরা আটক করেছি এবং গাড়িটাও আমরা জব্দ করেছি। এছাড়া গাড়িগুলোর ফিটনেস সহ যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই চলছে বলেও জানায় পুলিশ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার 7.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এবং সিটিজেন সিসমোগ্রাফ নেটওয়ার্ক জানায় সাবা অঙ্গরাজ্যের কুদাত অঞ্চলের 633 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এখনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কোদা বেলুত, কুদাত, বানডাও ও পেদাগাসে অঞ্চলের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয়েছে। 20 বছর বয়সী ওই তরুণের কাছ থেকে অস্ত্র জ্বালানি ক্যান উদ্ধারের দাবি করেছে সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার ভোরে প্রেসিডেন্টের মালিকানাধীন রিসোর্ট মারেল আগতে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই তরুণকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এখনও ওই তরুণের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীকে আহত হয়নি বলে জানায় সিক্রেট সার্ভিস। এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে হোয়াইট হাউসে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।